প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইডের সংখ্যা জামায়াতের। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, এর জন্য ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে, আমরা এটা চাই। নির্বাচনে কোনো দলের পক্ষে বিপক্ষে না দাঁড়ানোর ঘোষণা সিইসির। কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান। আমরা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। রাজনৈতিক নিয়ন্ত্রণ, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক 85। হত্যা চেষ্টার মামলায় রিমান্ডের সাবেক ডিআইজি মোল্লা নজরুল। শয়তান শেষ না হওয়া পর্যন্ত অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। 12 অর্থ পাচারকারী চিহ্নিত, জানালেন প্রেস সচিব। বিদেশ থেকে টাকা ফেরাতে তৎপর সরকার। আওয়ামী লীগ আমলে পাঠ্য বই ছাপাতে ভারতের প্রেসকে একচেটিয়া কাজ দেওয়ার অভিযোগ। এনসিটিভিতে দুদকের অভিযান, অনিয়মে জড়িতদের খুঁজে বের করার ঘোষণা। এবং ফ্যাসিস্ট সরকারের নতজন পররাষ্ট্র নীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি, মন্তব্য আসিফ মাহমুদের। ভাঙন রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানালেন পরিবেশ উপদেষ্টা। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনা করবে বিএনপি। ইসির সঙ্গে মতবিনিময় শেষে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলটির মহাসচিব বলেন, শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়া যাবে না, সবাইকে সতর্ক হয়ে ধীরে পদক্ষেপ নিতে হবে। এ সময় অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান মির্জা ফখরুল। অন্য নেতারা জানান, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কমিশন কি করছে, প্রস্তুতি বা কতটুকু, এসব বিষয় জানতে রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপির 3 শীর্ষ নেতা। মতবিনিময় করেন নির্বাচন কমিশনারদের সঙ্গে। পরে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, ভোটার তালিকা নিয়ে আলোচনা হলেও নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো কথা হয়নি। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ মেনে নেবে না দেশের জনগণ। সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনা। তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরা পালানোর সুযোগ পাবে বলে নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য। এ সময় শেখ হাসিনার ফাঁদে পা না দিতে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টকে। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সফলতা ধরে রাখতে খারাপ পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইড হওয়ার শঙ্কা করে অত্যাবশ্যকীয় সংস্কার করেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে সিলেটে মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে এখনও ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে রয়েছে, তাদের নির্মূল করতেই ডেভিল হান্টের মতো অভিযান বেশি করে চালানো উচিত। পরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জামায়াত আমির। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। রিয়েলি ডেভিল তো আছেই সমাজে, সেই ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে চায় বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ইসির বদনাম হওয়ায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান তার। গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গত 15 বছরে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে। প্রশ্ন রাখেন, দেশে কি শুধু নির্বাচন কমিশনই নষ্ট হয়ে গেছে? ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, বিকজ আই ওন দিস অর্গানাইজেশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সিইসি বললেন, বর্তমান কমিশন রাজনীতিতে জড়াবে না, তাদের যে দায়িত্ব সেভাবেই কাজ করবেন। আমরা ইলেকশন কমিশনে যারা আছি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিইসি। বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে নাসির উদ্দিন বলেন, ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই গ্রেফতার করা হবে। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, জামিনে মুক্ত অপরাধীদের দিকেও নজর রয়েছে সরকারের। এদিকে অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 85 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন স্থানে আটক হয়েছে আরও বেশ কয়েকজন। গাজীপুরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুরের মোড়ে মোড়ে চলে সাঁড়াশি অভিযান। জোরদার করা হয় যৌথ বাহিনীর টহল, তল্লাশি করা হয় যানবাহন। এরই মধ্যে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত সহ অর্ধ শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। এছাড়া খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট। এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 নেতাকর্মী সহ আটক করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব। এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এছাড়া শনিবার রাতে পুলিশের 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন। যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে।
গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা সিএমএম আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনপত্রে বলা হয়েছে 22 জুলাই রাজধানীর প্রগতি সরণিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন ভুক্তভোগী কলেজ ছাত্র ফাহিম হোসেন জুবায়ের। ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানান প্রেস সচিব। তিনি আরো জানান, এরই মধ্যে অর্থ পাচারে জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠ 12 জনকে চিহ্নিত করা হয়েছে। বিদেশ থেকে টাকা ফেরাতে চলছে জোর তৎপরতা। প্রেস সচিব আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এতে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও সমসাময়িক নানা প্রসঙ্গ। প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সব বাহিনীর সমন্বয়ে কেন্দ্রীয় কমান্ড সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে, যা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে আশা তার। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। অর্থ পাচারে জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠ 12 জনকে চিহ্নিত করার কথা জানিয়ে প্রেস সচিব জানান, ব্যাংক লুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। 12টি যারা অলিগার্ক বা বড় যারা এই ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি। এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায়। গত 6 মাসে প্রবাসী আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, রমজানে খাদ্য ঘাটতির কোনো শঙ্কা নেই। ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকে 2 কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুদক। রোববার সংস্থাটির একটি দল এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরীয় কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে ছাপার কাজ দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিম্নমানের পাঠ্যপুস্তক ও অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতার খোঁজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালায় দুদক। সংস্থাটিতে আসা অভিযোগে বলা হচ্ছে, 2011 সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয়। পরে শুধু ভারতের কয়েকটি ছাপাখানা একচেটিয়া কাজ পায়। কলকাঠি নাড়েন এনসিটিবির সাবেক চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক সহ বেশ কয়েকজন। এমনকি 2017 সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে সরকারের উচ্চ মহলের ইশারায় 2 কোটি বই ছাপানোর কাজ যায় ভারতের হাতে। নিম্নমানের ছাপার মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও নিশ্চুপ ছিল বিগত আওয়ামী লীগ সরকার। দুদক বলছে, এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত কিংবা পরামর্শক হিসেবে কারা ছিল তা বের করতে চায় সংস্থাটি। দরপত্র যে টেন্ডার যে কমিটি হয়, এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি। এদিকে 187 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু তার স্ত্রীর সম্পদের বিরুদ্ধে আলাদা 4 মামলা করেছে দুদক। 124 কোটি 93 লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক জানান, টিউলিপ সহ অন্য কারো মাধ্যমে বিদেশের টাকা পাচার হয়ে থাকলে সেই টাকা দেশে আনার উদ্যোগ নিয়েছে দুদক। এরই মধ্যে এসব বিষয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির পরও দাবি মেনে না নেয় লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি জানান, কালই দেয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি। তবে এতেও আশ্বস্ত নন শিক্ষার্থীরা। ব্যারিকেড সরিয়ে শিক্ষা ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠি চার্জ করে পুলিশ। এতে আহত হন অন্তত 20 জন শিক্ষার্থী। রোববার বেলা 11টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন ম্যাটস শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। গত 3 মাস যাবত আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা আর আশ্বাস নিতে চাচ্ছি না। আমরা রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে বাড়ি ফিরতে চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আমাদের নিয়োগ না দেওয়া হয়, আমাদের উচ্চশিক্ষা না দেওয়া হয়, কোর্স কারিকুলাম চেঞ্জ না হয়, আমরা তাহলে রাজপথ ছাড়ছি না। আমরা এখানে ডু অর ডাই ম্যাচ খেলবো। 7 দিন পর আবারও রাজপথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ, শূন্য পদে নিয়োগ দেওয়া সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছেন তারা। ম্যাটস শিক্ষার্থীদের দাবি, প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর কোনো ব্যবস্থা না নেয় কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন তারা। আমাদের এই কর্মসূচিতে আমাদের 4 দফা যে যৌক্তিক দাবি রয়েছে, আমাদের 4 দফা যৌক্তিক দাবি কিন্তু সর্বমহল স্বীকৃত। 7 দিনের মধ্যে আমাদের কোনো ফলাফল পাই না। এদিন দুপুরে শাহবাগ আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ চলছে জানিয়ে বলেন, সোমবারই দেয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি। 15 বছর 16 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তবে এতে আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিকেল 4:30টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যান। শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড সরিয়ে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে পুলিশ। ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। শক্ত কূটনৈতিক তৎপরতায় ভারতের সঙ্গে চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে ভাঙন রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তিস্তা অভিমুখে 2 তীরে বসবাসকারী হাজার হাজার বাসিন্দা তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নিতে তাদের এই যাত্রা। রোববার দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রংপুরের কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পার। তিস্তা নিয়ে সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরে বাসিন্দারা বলেন, বন্যা, খরা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবনযুদ্ধে টিকে আছেন তারা। ইন্ডিয়া থেকে পানি আসে, বন্যায় আমরা আমাদের সর্বোচ্চ হারিয়ে যায়। আমরা চাই তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে কুখ্যাতি রয়েছে, যে দুঃখবোধের জায়গা রয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। গণশুনানি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপাতত তিস্তার 45 কিলোমিটার এলাকা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না। একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয়। এইটা আমাদের না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী। 2014 সালের পর থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহা দুর্যোগ তৈরি করলে নদী পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। সন্ধ্যার সময় আরো থাকছে। সমর্থকদের সঙ্গে বরিশালে বিপিএল ট্রফি জয় উদযাপন তামিম মুশফিকদের। বেলস পার্ক মাঠে আনন্দ আয়োজন।
উচ্ছ্বসিত কীর্তনখোলার বাসিন্দারা। লাখো সমর্থকের উপস্থিতিতে বরিশালে গণসংবর্ধনা পেল বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশাল যান ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নেওয়া হয় ফরচুন গ্রুপের কারখানায়। এরপর বিকেলে বেলস পার্কের অনুষ্ঠানে যোগ দিতে যান ক্রিকেটাররা। তবে অতিরিক্ত দর্শক চাপে মঞ্চ পর্যন্ত পৌঁছাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বিপিএল এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নরা। দর্শক চাপ সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। পরে ক্রিকেটাররা মঞ্চে উঠে দর্শকদের ভালোবাসার অভিবাদন জানান। তবে দর্শকরা বেস্টনি ভেঙে স্টেজের কাছে চলে আসলে ক্রিকেটারদের বিশেষ প্রোটোকলে সরিয়ে নেওয়া হয়। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।